হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা দেখব বলিউডের রোমান্টিক সুপার ন্যাচারাল মুভি তেরা ইন্তেজার। এই মুভির লিড রোলে আছে সানি লিওনি। মুভিতে তার নাম রওনক। এই মুভির গল্প তাকে ঘিরেই। একদিন তার বয়ফ্রেন্ড সহ আরও 4 জন রহস্যজনকভাবে উধাও হয়ে যায়, আর এসবের মূলে আছে কিছু পেইন্টিং। রওনক তাকে খুঁজতে কি করে, আদৌ কি সে তার বয়ফ্রেন্ডকে খুঁজে পাবে কিনা, এগুলোই এই মুভির মূল দেখার বিষয়। ইন্ট্রোতে বেশি কিছু আর বলার মতো নেই, সো আমি সরাসরি মুভির মূল গল্পে চলে যাচ্ছি। মুভির শুরুতে আমরা রওনককে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। সে যে বাড়িতে পড়ে আছে সেখানে অনেকগুলো পেইন্টিং। কিছুক্ষণ পর রওনকের জ্ঞান ফিরে আসে। বাড়িতে তখন আর কেউ ছিল না। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। এমন সময় 4 জন লোক বাড়িটাতে আসে। তাদের নাম বিক্রম, ববি, আরিনা ও জানাসি। তারা হঠাৎই বাড়ির বাইরে ঝগড়া করতে শুরু করে। ববি বলে, ভীরকে এভাবে ফেলে আসা ঠিক হয়নি, ও মরে গেলে আমরা শেষ। বিক্রম বলে, পুলিশ দেখে ফেললে আমরা মারা পড়তাম। আরেকজন আরেক কথা বলছে, কিন্তু আরিনা তাদের কাজের তাগিদ দেয়, বলে আমরা যেটা করতে এসেছি সেটা করে যাই, পরেরটা পরে দেখা যাবে। এটা ভীরের বাড়ি, আর তারা এখানে ভীরের পেইন্টিং চুরি করতে এসেছে। পেইন্টিংগুলো দেয়াল থেকে খোলার পরপর সেখান হতে পানি বের হতে শুরু করে। সবগুলো দেয়াল থেকে পানি পড়ছে। অল্প অল্প পানিতেই হঠাৎ সবকিছু ডুবে যায়। তারা ভয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু দরজাগুলো আপনা থেকে লক হয়ে যায়। ভয়ে তারা হাত থেকে পেইন্টিংগুলো ফেলে দেয়, আর সেগুলো একা একাই নির্দিষ্ট জায়গায় চলে আসে। আর ওই 4 জন পুরোপুরি পানির নিচে ডুবে যায়। এরপর তারা নিজেদেরকে সমুদ্রে আবিষ্কার করে। সেখানে একটা বোট রাখা ছিল। তারা পাড়ে আসতে সেটাই উঠে বসে। এরপর আমরা রওনককে দেখি। সে হন্যে হয়ে ভীরকে খুঁজে বেড়াচ্ছে। ভীর তার বয়ফ্রেন্ড। অজ্ঞান হবার আগেও সে তার সাথেই ছিল। তখন একটা ঘটনা ঘটেছিল, যে কারণে রওনক আরও বেশি চিন্তিত। কি ঘটেছিল সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তবে অনেক খোঁজাখুঁজির পরেও সে ভীরকে খুঁজে পায় না পেয়ে সে আবার ভীরের বাড়িতে যায়। সে একটা পেইন্টিংয়ে ওই 4 জনকে দেখতে পায়। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। ভীর তো কখনো তাদের ছবি আঁকেনি। সে তাদের সবার নাম্বার ট্রাই করে, অফিসে গিয়েও খোঁজ করে, কিন্তু কোনো লাভ হয় না। ভীরের মতো তারাও 4 জনও মিসিং। এরপর আমরা বিক্রমদের দেখি। তারা বোট নিয়ে পাড়ে চলে এসেছে, কিন্তু আশেপাশে কোনো মানুষজন বা ঘরবাড়ি নেই। তাদের ভয় আস্তে আস্তে বাড়ছে। তারা এখনো বুঝতে পারছে না কি হচ্ছে। তাদের মধ্যে জানাসি লোকটা একটু বেশি ভয় পায়। সে বালুতে মানুষের মতো আকৃতি দেখে ভয়ে লাফিয়ে ওঠে। সে দৌড়ে বাকিদের কাছে চলে আসে, আর সবার আগে মারাটাও সেই খায়। সবাই আলাদা হয়ে রাস্তা খুঁজছিল। এমন সময় জানাসি একটা ট্র্যাপে পা দিয়ে ফেলে, আর একটা দড়ি তাকে টেনে গাছের উপরে উঠিয়ে দেয়। বাকিরা তার নাম ধরে ডাকাডাকি করে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। যেই এক নিমিষেই সে হাওয়ায় মিলিয়ে গেছে। রৌনক দেখে তারা বোটের পেইন্টিংয়ে নেই, কিন্তু জঙ্গলের পেইন্টিংয়ে তাদের দেখা যাচ্ছে। পেইন্টিংয়ের দুনিয়ায় যা হচ্ছে সবই এখানে দেখা যাচ্ছে, তবে জানাসি সেখানে নেই। এটা দেখে রৌনক অনেক ভয় পেয়ে যায়। তবে সে এখনো কিছু বুঝতে পারছে না। সে মন্দিরে গিয়ে প্রে করে। সে ভগবানকে বলে ভীরকে ফিরিয়ে দিতে। কিভাবে কি হয়ে গেল সে কিছুই জানে না। বলতে বলতে সে কান্নায় ভেঙে পড়ে। রৌনকের একটা বোন আছে। সে হাজব্যান্ডের সাথে আমেরিকাতে থাকে। সে তার বোনকে ভীরের মিসিংয়ের ব্যাপারে জানায়। বোনের দেশে আসতে 2 দিন সময় লাগবে। এতদিন তো ওয়েট করা যাবে না। তাই তার দুলাভাই তাকে একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের ঠিকানা দেয়। রৌনক ওই ম্যাজিশিয়ানের সাথে দেখা করে। মজার ব্যাপার হলো, সে আগে থেকেই সব জানে। রৌনককে নতুন করে তেমন কিছুই বলা লাগে না। সে মানুষকে দেখলেই তার সমস্যা ফিল করতে পারে, যেগুলো সাধারণ মানুষ পারে না। তবে ফল পেতে হলে রৌনককে তার উপর বিশ্বাস রাখতে হবে। সে বলে সবকিছুর কানেকশন ওই পেইন্টিংগুলোর সাথে। সে পেইন্টিংগুলো দেখতে ভীরের বাড়িতে যায়। সে রৌনকের সাথে বাড়িটার কিছু কানেকশন ফিল করে, কিন্তু রৌনক তো এ বাড়িতে থাকেই না। সে আলাদা নিজের বাড়িতে থাকে। এজন্য ম্যাজিশিয়ান ম্যাডাম একবার রৌনকের বাড়িটাও দেখে আসে। আরেকদিকে বাকি 3 জন প্রাণ ভয়ে দৌড়াচ্ছে। একসময় ববি পড়ে গিয়ে পায়ে ব্যথা পায়, কিন্তু থামার সুযোগ নেই। ভয়ে তারা আবার পালাতে শুরু করে। এক জায়গায় আম গাছ দেখে তারা একটু রেস্ট নেয়। তখন তারা দেখতে পায় একটা আম বাতাসে ভেসে ভেসে আসছে। এটা দেখে কি আর রেস্ট নেওয়া যায়? আবার ভয়ে দৌড় শুরু। কিছুক্ষণ পর দেখা যায় জঙ্গলের মাঝখানে একটা বাড়ি। বাড়িতে কোনো মানুষজন নেই। ফাঁকা বাড়ির মাঝখানে শুধু একটা ক্যানভাস রাখা। এরপর আমরা ভীরকে দেখতে পাই। সে সিঁড়ি বেয়ে নেমে ক্যানভাসে ছবি আঁকা শুরু করে। সে আরিনার ছবি আঁকছে, কিন্তু তারা ভীরকে দেখতে পাচ্ছে না। আঁকা শেষ করে ভীর আরিনার ছবিতে লাল ক্রস দেয়, মানে আরিনার সময় শেষ। এবার তাকে মরতে হবে। ঠিক তখনই আরিনা ভীরকে দেখতে পায়। সে ভয়ে পিছাতে শুরু করে, আর ব্যালেন্স হারিয়ে জানালা ভেঙে নিচে পড়ে যায়। যদিও তারা ছিল নিচ তলায়,
কিন্তু আরিনা একদম আকাশ থেকে পড়ছে। মনে হচ্ছে যেন বাড়িটা শূন্যে ঝুলেছিল। বাকি দুইজন তো ভয়ে শেষ। তারা বাড়ির বাহিরে একটা গাড়ি দেখতে পায়। এই গাড়িটার পেন্টিংও আমরা ভীরের বাড়িতে দেখেছি। তারা ওই গাড়ি নিয়ে পালাতে শুরু করে। আরেকদিকে ম্যাজিশিয়ান ম্যাডাম রৌনকের কানেকশন বুঝতে পারছে না। রৌনকের বাসার সাথে এসবের কোনো সম্পর্ক নেই। সে আবার জিজ্ঞেস করলে রৌনক তাকে পাস্টের ঘটনাগুলো বলে। ফ্ল্যাশব্যাক সিনে আমরা ভীরকে দেখি। সে ছিল একজন পেইন্টার। তার ছবি আঁকার হাত ছিল অনেক ভালো। একদিন সে তার ড্রিম গার্লের ছবি আঁকে। এই মেয়েটার চেহারা সে স্বপ্নে দেখেছিল। সেই ইমাজিনেশন থেকে সে ছবিটা এঁকেছে। মেয়েটার চেহারা দেখতে হুবহু রৌনকের মতো। এমন সময় তার কাছে একজনের কল আসে। নাম্বারটা সে প্রিন্স ইউকে দিয়ে সেভ করে রেখেছে। তবে ওই লোকের চেহারা আমাদের দেখানো হয় না। ভীর তাকেও ড্রিম গার্লের কথাটা বলে। একটা ছবি আঁকতে সে 4 ঘন্টার বেশি নেয় না, কিন্তু এই ছবিটা আঁকতে তার 4 দিন লেগেছে। অন্যদিকে রৌনক একটা আর্ট গ্যালারির মালিক। একদিন সেখানে ভীরের সাথে তার পরিচয় হয়। ভীর কিন্তু আগে কখনো রৌনককে দেখেনি। নিজের ড্রিম গার্লকে সামনে দেখে সে অবাক হয়ে যায়। সে রৌনককে তার আঁকা ছবিটা দেখায় আর বলে এটা সে তার ইমাজিনেশন থেকে এঁকেছে। এই কথা শুনে তো রৌনক ইমপ্রেসড। এখান থেকে তাদের প্রেম কাহিনী শুরু হয়। সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে তারা নাচ গান করে। রৌনক ভীরকে নিয়ে সিরিয়াস। সে তার বোনকেও ভীরের কথা বলে। এর কিছুদিন পর ছিল রৌনকের জন্মদিন। এজন্য একটা বড় পার্টি রাখা হয়। সেখানে আমরা বিক্রম আর আরিনাকেও দেখি। এর মানে তারা আগে থেকেই পরিচিত। এখন প্রশ্ন হলো, ওরা চুরি করতে কেন গিয়েছিল? আর ভীর কেনই বা তাদের এক এক করে মারছে? যাই হোক, এই প্রশ্নের উত্তর আমরা দ্রুতই পেয়ে যাব। বিক্রম বেশিক্ষণ পার্টিতে থাকে না। সে আরিনাকে নিয়ে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে চায়। ক্লায়েন্ট একটা বুড়ো ধনী, তবে তার গার্লফ্রেন্ডের বয়স মাত্র 21 বছর। সে তাকে একটা পেইন্টিং উপহার দিবে, এজন্যই সে বিক্রমকে ডেকেছে। সে $1 মিলিয়ন খরচ করতে রাজি, তবে 1 উইকের ভেতর তার পেইন্টিং চাই। পরদিন সে ববি আর জানাশিকে নিয়ে রৌনকের আর্ট গ্যালারিতে যায়। তারা আগেও রৌনকের থেকে পেইন্টিং কিনেছে। বিক্রম রৌনককে বলে তাদের একটা পেইন্টিং লাগবে, তবে সেটা স্পেশাল হতে হবে। তাদের ভালো একজন পেইন্টার দরকার যে তাদেরকে ছবিটা এঁকে দিতে পারবে। রৌনক তাদেরকে ভীরের নাম বলে, কিন্তু ভীরের নাম তারা আগে কখনো শোনেনি। বিক্রম তো সাথে সাথেই গুগলে সার্চ করে, কিন্তু ভীরের নামে কোনো ইনফরমেশন ছিল না। তবে রৌনককে তারা অনেক বিশ্বাস করে, তাই ভীরের সাথে মিটিং করতে রাজি হয়। রৌনক ভীরের সাথে কথা না বলেই তাদের বলে ফেলেছে, তাই ভীর একটু কষ্ট পায়। সে কখনো ছবি বিক্রির কথা চিন্তাও করেনি। সে ছবি আঁকে শখের বসে, কিন্তু রৌনক অনেকবার বোঝানোর পর সেও রাজি হয়ে যায়। পরদিন তাদের মধ্যে মিটিং হয়। ভীর পেইন্টিং আনেনি। সে তাদেরকে পেইন্টিংয়ের ছবি দেখায়। ডিল করার আগে সে তাদেরকে ছবি দেখাবে না। ডিলের পরেই তারা সামনাসামনি ছবি দেখতে পাবে। তবে এটাই অন্যরা রাজি হয় না। সরাসরি না দেখে তারা আসল দাম বুঝবেই বা কিভাবে? কিন্তু ভীরের এক কথা, আগে ডিল পরে ছবি। সে তার ছবির দাম আগেই পেতে চায়। যাই হোক, সেখানে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। ফাইনালি ভীর তাদেরকে একটা পেইন্টিং দেখাতে রাজি হয়, তাও সেটা রৌনক তাকে বুঝিয়ে বলার পর। সে তার আঁকা জঙ্গলের ছবিটা সবাইকে দেখায়। এত রিয়েলিস্টিক পেইন্টিং কেউ আগে দেখেনি। সবাই ছবিটার খুব তারিফ করে। এক কথায় মেনে নেয় ভীর অসাধারণ আর্টিস্ট। এরপর রৌনক একটা পার্টির আয়োজন করে। সেখানে বারবি গার্ল গানে নাচানাচি করে সানি লিওনি। এই গানের জন্য মেটেল তাদের নামে মামলাও করেছিল। যাই হোক, বাসে এসে দুইজন একটু রোম্যান্স করবে, ঠিক এমন সময় ওই 4 জন সেখানে হানা দেয়। তারা ভীরের পেইন্টিং দেখতে এসেছে। ভীর তো দেখাচ্ছে না, তাই তারা বেশরমের মতো বাসাতেই চলে এসেছে। সেখানে রৌনকের পেইন্টিংয়ে সবার চোখ আটকে যায়। আবেদনময়ী পেইন্টিং দেখে বিক্রম নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। সে রৌনকের নামে খারাপ কথা বলতে শুরু করে, তার বডি নিয়ে কমেন্ট করে। তাই রৌনক রাগ হয়ে বলে, চলে যায় এখান থেকে শয়তান। কিন্তু শয়তান তো যায় না, উল্টো তাকে থাপ্পড় মেরে অজ্ঞান করে ফেলে। এরপর রৌনকের আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর সেখানে কেউ ছিল না, যেটা আমরা মুভির শুরুতে দেখেছি আর কি। সো এটা ছিল পুরো পাস্টের ঘটনা। ম্যাজিশিয়ান ম্যাডাম এবার একটু একটু কানেকশন বুঝতে পারছে। ভীর তার থেকে বেশি দূরে না, কিন্তু তাকে ফিরে পাওয়ার রাস্তাটা অনেক কঠিন। রৌনক যদি ভীরকে ফিরে পেতে চায়, তবে এই কঠিন রাস্তা ক্রস করতে হবে। রাতের বেলা সে একটা রিচুয়াল করে। সেখানে সে জঙ্গলের ভেতর ভীরের আত্মা দেখতে পায়। রৌনক এখনো পাগলের মতো ভীরকে খুঁজছে। হঠাৎ একটা পার্কে সে ভীরকে দেখতে পায়। বেচারা মাত্রই আইসক্রিম কিনেছে খাওয়ার জন্য, কিন্তু রৌনক আইসক্রিমটা নিয়ে মাটিতে ফেলে দেয়। পাগলের মতো বলে, তুমি কি পাগল? আমাকে এভাবে একা ফেলে এখানে আইসক্রিম খাচ্ছ? আমি কত চিন্তা করেছি জানো? ভীর তাকে শান্ত করতে হাঁক দেয়। ব্যাস, আবার নাচগান শুরু। স্বপ্নে নাচানাচি করে রৌনক ঘুম থেকে উঠে। জি হ্যাঁ, এ পুরোটাই একটা স্বপ্ন ছিল। সে এখনো ভীরকে খুঁজে পায়নি। সে খুঁজতে খুঁজতে গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। এমন সময় তার কাছে বোনের কল আসে। তারা ইন্ডিয়ায় চলে এসেছে। পরদিন ম্যাজিশিয়ান ম্যাডাম আবার ভীরের বাড়িতে যায়। পেইন্টিংগুলো পাস্ট বা ফিউচারের কোনো না, বরং সবগুলোই প্রেজেন্টের ছবি। ভীর পেইন্টিংয়ের ছবিগুলো নিয়ে আলাদা পৃথিবী বানিয়েছে, আর সেখানে সে ওই 4 জনকে আটকে রেখেছে। তাদের সাথে যা হচ্ছে
সেগুলোই প্রেজেন্টে তারা দেখতে পাচ্ছে। তবে বীরের দুনিয়াতে ঢোকার ক্ষমতা ম্যাডামের নেই। আবার ওই চারজনকে বের করতেও সে পারবে না, তবে সে চাইলে ওই চারজনের কথা শুনতে পারে। তাই সে এটাই ট্রাই করে, চোখ বন্ধ করে তাদের কথা শোনার চেষ্টা করে। তখন আশেপাশের পেইন্টিংগুলো জীবন্ত হয়ে ওঠে। ওই দুনিয়ায় তাদের সাথে যা যা হয়েছে সবগুলো সেখানে ভেসে ওঠে। এরপর আমরা বিক্রম আর ববিকে দেখি, তারা প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিল। এমন সময় তাদের গাড়িটা অটো চলতে শুরু করে। দেখতে পেয়ে তারা দৌড়ে গাড়িতে উঠে বসে। আবার পালাচ্ছে, কিন্তু রাস্তা যেন শেষই হয় না। কোথাও কোনো মানুষজন নেই। বিক্রম খুব ভয় পেয়ে গেছে। এবার কার পালা? সাথের দুইজন তো অলরেডি ডেড। এবার কে মরবে এটা বলার পরপরই অদৃশ্য কিছু একটা তাকে টেনে উপরে তুলে ফেলে। এরপর তাকে মাটিতে আছড়ে মারে, কিন্তু ববি গাড়ি থামাতে পারছে না। ব্রেক চাপলেও ব্রেক হচ্ছে না। স্টিয়ারিং হুইলও নিজের মতো চলছে। গাড়িটা তাকে বীরের সামনে নিয়ে আসে। বীর রাগি চোখে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। এমন সময় গাড়ির চাকাগুলো আলাদা হয়ে যায়, আর সেটা বীরকে ভেদ করে খাদে গিয়ে পড়ে। আর সেখানে ববিও মারা পড়ে। ম্যাডাম চোখ বন্ধ করে সিটি হাসপাতালের নাম শুনছে। সেখানে গেলে তারা বীরকে পেতে পারে। হাসপাতালের কথা শুনে রৌনক ভয় পেয়ে যায়। বীরের কিছু হয়ে গেল না তো? কিন্তু সেটা তো হাসপাতালে গিয়েই জানতে হবে। তাই 1 সেকেন্ড দেরি না করে তারা হাসপাতালের দিকে চলে আসে। কিন্তু সেখানে বীর নামের কোনো পেশেন্ট নেই। পেশেন্ট না থাকুক, লাশ তো থাকতে পারে। তাই ম্যাডাম একবার মর্গটা দেখতে চায়, কিন্তু ওয়ার্ড বয় তাকে ঢুকতে দেয় না। তাই সে কিছু টাকা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সে বীরকে এখানে ফিল করতে পারছে, তবে কোন ফ্রিজারে আছে সে বুঝতে পারছে না। এরপর সে চোখ বন্ধ করে বীরকে দেখার চেষ্টা করে। এমন সময় একটা ফ্রিজারের দরজা কেঁপে ওঠে। তারা আস্তে আস্তে সেদিকে যায়। আরেকদিকে বিক্রম যান বাঁচাতে দৌড়াচ্ছে। ম্যাডাম ফ্রিজারের দরজা খুলতেই একটা কালো ধোঁয়া বিক্রমকে ঘিরে ধরে। সে পাগলের মতো চিৎকার করে, কিন্তু সেখান থেকে বের হতে পারে না। ধোঁয়া আস্তে আস্তে আরও বাড়ছে। অন্যদিকে তারা ফ্রিজারে বীরের লাশ দেখতে পায়। রৌনকের যেন দুনিয়া কেঁপে ওঠে। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সে কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ে। কালো ধোঁয়া বিক্রমকে বীরের বাসায় নিয়ে আসে। সে দরজা খোলা পেয়ে পালাতে নেয়, কিন্তু দরজার কাছে আগুন জ্বলে ওঠে, আর দরজাটাও সাথে সাথে বন্ধ হয়ে যায়। দরজা ভেদ করে বীর বাড়িতে ঢুকে। তাকে দেখে তো বিক্রমের অবস্থা খারাপ। দৌড়ে উপরে উঠে, কিন্তু বীর অদৃশ্য শক্তি দিয়ে টেনে তাকে নিচে নামায়। তারপর তার গায়ে আগুন ধরিয়ে দেয়। সবগুলো পেইন্টিং থেকে আগুন বের হয়ে তার শরীরে লাগে। এভাবে আগুনে পুড়ে চিৎকার করতে করতে বিক্রম মারা যায়। একেই বলে লোভে পাপ, পাপে মৃত্যু। সবাইকে মেরে বীরের আত্মা শান্ত হয়। এরপর সে রৌনকের সামনে দেখা দেয়। আর এখানেই শতাব্দীর সেরা মুভি টুইস্ট রিভিল হয়। এই যে সামনে দাঁড়িয়ে আছে, এটা বীর না, বীরের ভাই প্রিন্স। ওই যে যার সাথে বীর একবার ফোনে কথা বলেছিল, সে প্রিন্স আমেরিকাতে থাকে। রৌনকের সাথে দেখা করতে সে দেশে এসেছিল, কিন্তু রাস্তায় বিক্রমদের গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়। লিটারেলি অ্যাক্সিডেন্টের পর তার গাড়িটা একদম উড়ে গেছে, আর পাথরে মাথা লাগার কারণে সে মারা যায়। তার আত্মা শরীর থেকে বের হয়ে বুঝতে পারছে না কি করবে। তাই সে তাদেরকে ফলো করতে শুরু করে। সে দেখতে পায় তারা বীরের পেইন্টিং চুরি করে পালাচ্ছে। তখনই সে প্রতিশোধ নেওয়ার প্ল্যান করে। সে তাদেরকে পানিতে ডুবিয়ে পেইন্টিংয়ের দুনিয়ায় ট্র্যাপ করে দেয়। সে হাসপাতালে গিয়ে দেখে বীর রাস্তার পাশে পড়ে আছে। বীর কিভাবে এখানে আসলো সেটা আমরা একটু পরে জানতে পারব। প্রিন্স তাকে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। সে তো আত্মা, পারবেই বা কিভাবে? কাউকে ডাকতেও পারছে না তাকে ভেতরে নিয়ে যেতে। তাই সে রিসেপশনের পেপার ওয়েটটাকে গড়িয়ে ওই পর্যন্ত নিয়ে আসে। সেটাকে ধরতে রিসেপশনিস্ট দৌড়ে বাহিরে আসে। তখন সবাই বীরকে দেখতে পায়। এরপর সবাই ধরাধরি করে তাকে হাসপাতালের ভেতরে আনে। একটু পর প্রিন্সের লাশও সেখানে আনা হয়। তো এটাই হচ্ছে মুভি ইতিহাসের অন্যতম সেরা একটা টুইস্ট। আমরা কেউ হয়তো এমন কিছু এক্সপেক্টও করিনি। যাই হোক, বীর এই হাসপাতালের ওয়ার্ডেই আছে। বীরের কথা শুনে রৌনক দৌড়ে যেতে নেয়, কিন্তু প্রিন্স তাকে তার ডেথের কথা বলতে মানা করে। বীর এটা শুনলে পাগল হয়ে যাবে। বীরের এখনো জ্ঞান ফেরেনি, এজন্য সে প্রিন্সের ডেথের ব্যাপারে কিছুই জানে না। তবে রৌনকের আদরে গলার মিষ্টি ডাকে তার জ্ঞান ফিরে আসে। এবার জানা যাক বীরের সাথে কি হয়েছিল। বিক্রম রৌনককে চড় মারার পর তাদের মধ্যে মারামারি শুরু হয়। বীর মেরে মেরে বিক্রমের অবস্থা খারাপ করে দেয়। বাকি দুইজনকেও সে অনেক মারে। একবার তো আরিনার চুল ধরেও টান দেয়। এরপর আরিনা তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে ফেলে, কিন্তু মরে গেলে আরেক ঝামেলা। তাই তারা তাকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু হাসপাতালের বাইরেই ছিল পুলিশের গাড়ি। পুলিশ দেখে তারা বীরকে হাসপাতালের সামনে ফেলে রেখে চলে আসে। এ কারণেই বীর হাসপাতালের বাইরে পড়েছিল। এরপর তারা পেইন্টিং চুরি করতে বীরের বাসায় যায়। মুভির লাস্ট সিনে আমরা দেখি বীরকে বাসায় নিয়ে আসা হয়েছে, আর প্রিন্স তাদের সাথেই আছে। তবে তাকে শুধু রৌনকই দেখতে পায়। আর এমন সিনের সাথেই এই মুভিটা শেষ হয়ে যায়। মুভি কেমন লেগেছে অবশ্যই আমাদের জানাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ সবাইকে।